মণিপুর নামক একটি ছোট্ট গ্রামে সুরেশ নামে এক চাষি বসবাস করত। চাষি ছোট থাকতেই তার মা বাবা মৃত্যুবরণ করে। তখন থেকেই চাষি বিমলা বুড়ির কাছে বড় হয়ে ওঠে। হ্যাঁ রে বাবা সুরেশ, এবার তুই বিয়েটা করে নে। এই বুড়ো বয়সে সংসারের বোঝা একা আর টানতে পারছি না। তোর বউয়ের মুখখানা দেখে মরতে চাই বাপধন। কিন্তু মা, এখনো তো আমার কাছে এত বেশি টাকা নেই, ভবিষ্যতের জন্য কোনো টাকাও জমাইনি। তাহলে? আরে বাবা, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, এখন তুই বর্তমানটা নিয়েই ভাব। যেইটুক টাকা ভগবান দিয়েছে বিয়ে করার মতোই, বিয়েটা করে নে বাবা আমার। এরপর সুরেশ প্রতিদিনের মতোই মাঠে চাষবাস করতে চলে যায়। কাজ শেষে সুরেশ তার বন্ধু রণবীরের সাথে ক্ষেতের মধ্যেই দুপুরের খাবার খেতে বসে। আরে বন্ধু, তোর মুখটা ওরকম পানচে দেখাচ্ছে কেন? কি হয়েছে রে বন্ধু তোর? আর বলিস না বন্ধু, মা বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু ওরকম যোগ্য কোনো পাত্রই পাচ্ছি না যে বিয়ে করব। তাই আর কি চিন্তায় আছি, বুঝেছিস? তা তোর জানাশোনা কেউ আছে? আমার পরিবারে তো সেরকম জানাশোনা কেউ নেই, তবে ওই যে বাবুল কৃষক আছে না, বাবুল কৃষকের সুন্দরী রূপসী কন্যা আছে, তাদের সাথে কথা বলে দেখতে পারিস। তবে এখানে একটা বিষয় আছে, বাবুল কৃষকের আবার দুইজন যমজ মেয়ে, সে আবার বিয়ে দিলে দুই মেয়েকে এক ঘরেই দিবে। কি বলিস বেটা, এক বউ বিয়ে করব সেই চিন্তাতেই বাঁচছি না, আবার দুইটা? তা কি করে হয় আবার বলতো? দূর বন্ধু, কি যে বলিস না, দুই বিয়ে করে নিবি, এক বউ তোর সেবা করবে, আরেক বউ মাসিমার সেবা করবে। এর কিছুদিনের মধ্যেই সুরেশ কৃষক বাবুলালের দুই যমজ মেয়েকে বিয়ে করে নেয়। দুই যমজ বউ দেখতেই ছিল ভীষণ সুন্দরী এবং রূপবতী। চাষির ছোট বউয়ের নাম ছিল কুটিলা। সে ছিল ভীষণ শিক্ষিতা, তবে সে সারা দিন নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো। অন্যদিকে বড় বউয়ের নাম ছিল সরলা। সে ছিল ভীষণ মায়াবী প্রকৃতির, সারা দিন শাশুড়ির সেবা করত, তবে সে পড়ালেখা জানতো না। এই দিদি, আমার কাপড়গুলো ধুয়ে দে তো, অনেক ময়লা হয়ে গেছে, জলদি যা এক্ষুনি। এখন কি করে যাই? দেখছিস তো রান্না চাপিয়েছি, উনি এসে যাবে কাজ থেকে। আমি রান্নাগুলো শেষ করে পরে যাই, কেমন? তোর কত বড় সাহস, তুই আমার কথা সাথে সাথে মান্য করিস না? তোর মতো অশিক্ষিত মেয়ের রান্না কখন শেষ হবে, এরপর আমার কাপড় ধুয়ে দিবি, সেই অপেক্ষা করব? ছোট, এবার থাম। বাবার বাড়িতেও আজীবন আমার শিক্ষা নিয়ে খোঁটা দিয়েছিস, এখন শ্বশুর বাড়িতে এসেও তাই করছিস? তুই থাম, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। ছোটবেলায় বাবা টাকার অভাবে দুই বোনকে একসাথে পড়াতে পারেনি। আমি নিজে না পড়িয়ে আমার বোনটাকে পড়িয়েছিলাম, আর আজ সেই বোন বারবার আমায় শিক্ষা নিয়ে খোঁটা দেয়। হে বিধাতা। তখনই তার শাশুড়ি সেখানে আসে। বড় বৌমা, ও বড় বৌমা, তুমি না রান্না বান্না করছিলে? সুরেশ তো এলো বলে, তোমার রান্না কি হয়ে গেছে? না মা, আমার রান্না এখনো হয়নি। আসলে ছোট আমায় কাপড়গুলো ধুতে তাড়া দিচ্ছিল, তাই কাপড় ধুতে চলে এলাম মা। সে কি, আমার ছেলেটা তো কাজ থেকে এক্ষুনি এসে যাবে। ঠিক আছে, তুমি কাপড় দাও, তাহলে আমি ছোট বৌমাকে একটু রান্নার দিকটা সামলাতে বলি, কেমন? বৌমা, তুমি তো বসেই আছো, তাহলে যাও একটু দুপুরের রান্নাটা সামলে নাও। আমার ছেলে এলো বলে এখনো রান্না হয়নি, ওদিক দিয়ে বড় বৌমাও কাজে ব্যস্ত, বুঝেছো? একটু যাও মা। কি কি বললেন আপনি আমাকে? আপনি আমার মতো শিক্ষিতা সুন্দরী মেয়েকে কাজের হুকুম দিচ্ছেন? আপনার সাহস তো অনেক বেশি হয়ে গেছে। কি বলো কি বৌমা এসব? এটা তো তোমারই সংসার, এখানে কাজ করলে শিক্ষিত অশিক্ষিতর কি আছে? এইসব আপনার মতো অশিক্ষিত মূর্খ মহিলারা বুঝবে না। ভবিষ্যতে আমাকে কোনো কাজের হুকুম দেওয়ার আগে 10 বার ভাববেন। আপনার বড় বউয়ের মতো আমি চাইলেই সব কাজ করতে পারবো না, ওকে? সারাদিন পর চাষি কাজ করে এসে দেখে তার বউ মনমরা হয়ে শুয়ে আছে। ছোট বউ, ও ছোট বউ, তুমি অমন এই অবেলায় মনমরা হয়ে শুয়ে আছো যে? কি হলো তোমার? সকাল থেকেই গাটা ম্যাচ করছে গো, হাতে পায়ে ব্যথা, আর এই অসুস্থ শরীরে তোমার মা আমি কাজ করি না দেখে কতগুলো কথা শোনালো।
এ কি বলছো বউ? অসুস্থ দেখার পরও মা তোমায় কথা শোনালো? বড় বউ কিছু বলেনি মাকে? হ্যাঁ, বলো বউ। হ্যাঁ, বড় বউ আর কি বলবে গো, সে তো আরো তোমার মায়ের মাথা উস্কে দিল আমার বিরুদ্ধে, সেজন্যই তো তোমার মা আরো বকলো আমায়। এই ছিল বুঝি আমার কপালে গো। মাথা ব্যথা করছে গো। ঠিক আছে বউ, তুমি বিশ্রাম নাও। আমি বড় বউ আর মাকে কঠোরভাবে বলে দিব, তারা যেন তোমার সাথে ভবিষ্যতে এমন না করে। বাবা সুরেশ, তুই কাজ থেকে কখন এলি রে বাবা? খেয়ালই করিনি। চল তোকে খেতে দিব বাপ। মা দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তুমি নাকি কুটিলার সাথে আজকে কাজকর্ম না করার কারণে অনেক বকাবাদ্য খারাপ ব্যবহার করেছো। মা, তুমি কি দেখতে পাচ্ছ না কুটিলার শরীরটা কত খারাপ? এই অবস্থায় তুমি ওকে এভাবে কাজ নিয়ে বকতে পারলে? মা, তোমার থেকে কিন্তু আমার এমন আশা ছিল না মা। তুমি তো বড় বউকেও বলতে পারতে। তাছাড়া কুটিলা এই গ্রামের সবচেয়ে শিক্ষিতা মেয়ে, ওকে এভাবে কাজ করতে বলা তো উচিত না। এ কি বাবা সুরেশ, তুই কি বলছিস? বৌমা তো মোটেও অসুস্থ ছিল না। আমি যখন বলেছিলাম বৌমা সাজগুজ করছিল, তাই একটু বড় বউয়ের কাজে সাহায্য করতে বলেছি। এতে শিক্ষিত অশিক্ষিতের কি আছে রে বাপধন? হ্যাঁ গো, তোমার কোথাও ভুল হচ্ছে। বড় বউ, তোমার আর আমাকে জ্ঞান দিতে হবে না। তুমি তো মাকে একটু বুঝাতে পারতে নাকি? আর কুটিলা তো তোমার নিজেরই আপন ছোট বোন, এত হিংসা কেন করো ওর সাথে? যাগে মা, বড় বউ, তোমরা কিন্তু ভবিষ্যতে ছোট বউয়ের সাথে আর এমন আচরণ করবে না, বুঝেছো? ছোট বউ কুটিলা বেশ শিক্ষিতা থাকায় চাষি বড় বউয়ের তুলনায় ছোট বউকেই বেশি ভালোবাসতো। দুপুরবেলা পরিবারের সবাই মিলে খাবার খেতে বসে। হ্যাঁ রে সুরেশ, খাবারটা খেয়ে বল দেখিনি বড় বৌমার রান্না কেমন? আমার তো জব্বর লাগলো রে বাপ। হ্যাঁ মা, বড় বউয়ের হাতের রান্না আমার কাছেও দারুণ মজা লেগেছে। বড় বউ, এমন রান্না আরো খাওয়াবে কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, নিন না, আরো নিন, আমি বেশি করেই রেঁধেছি। আজকে আমার শরীরটা খারাপ দেখে রাঁধতে পারিনি। কালকে আমিও রাঁধবো আমার স্বামীর জন্য, তখন খেয়ে আপনি আঙ্গুল চাটতে থাকবেন। আমার রান্না বড় দিদির চেয়েও মজা, বুঝেছেন স্বামী? ঠিক আছে বউ, তাহলে তো খুবই ভালো। আমি জানি তোমার রান্নাই বেশি মজা হবে। আমার মতো এরকম শিক্ষিতা আর সুন্দরী মেয়ে থাকতে ওই গেও ভূত ভালো রান্না করে আমার স্বামীর মন জয় করে নেবে? না না না, আমি কুটিলা বেঁচে থাকতে সেটা হতে দিব না। খালি সকালটা হোক, দেখবি মজা। পরদিন সকালে দুই বউ মিলে তাদের স্বামীর জন্য রান্না করতে থাকে। হ্যাঁ রে ছোট, তোর রান্নায় কি আমার কোনো সাহায্য করতে হবে? না মানে তুই তো এর আগে কোনোদিন রাঁধিসনি, লাগলে বল। হ্যাঁ, আগে রাঁধিনি দেখে কি হয়েছে? তোর মতো গেও ভূতের থেকে কি এখন আমার রান্নার আইডিয়া নিতে হবে নাকি? আমাদের মতো শিক্ষিত মেয়েদের না রান্না করার জন্য আগের থেকে দক্ষতা লাগে না, বুঝেছিস? ঠিক আছে বাবা, তুই একাই রান্না কর। আমি তাহলে এখন ঘাটের পাড় থেকে খাওয়ার পানি নিয়ে আসি। খাওয়ার পানি ফুরিয়ে গেছে, আমার রান্নাটা চাপিয়ে গেলাম কেমন? এই কথা বলে সরলা পুকুর ঘাটে পানি আনতে চলে যায়। একবারই সঠিক সময় হতচ্ছাড়িটা এখান থেকে গিয়েছে, এবার যাই ওর রান্নার 12টা বাজাই। এই কথা বলে কুটিলা বড় বউয়ের পনিরের তরকারিতে নুন ঢেলে দেয়। কুকীর্তি করে কুটিলা জলদি জলদি সেখান থেকে চলে যায়। দুপুরে দুই বউ তাদের স্বামীকে খেতে দেয়। হ্যাঁ গো স্বামী, আপনার জন্য এই গরমের মধ্যে চুলার পাড়ে বসে বসে পনিরের তরকারি রেঁধেছি, খেয়ে দেখবেন কেমন হয়েছে। আহারে, তাই বুঝি? তাই দুইটা কড়াইয়ের মধ্যে তোমার কোনটা বউ? দুইটা তো একই। এই খেয়েছে রে, কোনটা যে আমার গুলিয়ে ফেললাম, মনে হচ্ছে ডান দিকেরটাই আমার। হ্যাঁ হ্যাঁ গো, ডান দিকেরটা আমার, ওইটা আপনি খান। হ্যাঁ রে ছোট, ও ডান দিকেরটা তো তোর না, ওইটা আমার, এই বাঁ দিকেরটা তোর। দিদি, আমার রান্না ভালো বলে অদল বদল করতে চাচ্ছিস তাই না? আমি জানি আমার কোনটা, ডান দিকেরটাই আমার। এরপর ছোট বউয়ের কথা মতো চাষি ডান দিকের কড়াইয়ের পনিরের তরকারি নিয়ে গপ গপ করে খেতে থাকে। একটুখানি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে সুরেশ সমস্ত খাবার মুখ থেকে ফেলে দেয়। এ কি স্বামী, আপনি খাবারগুলো ফেলে দিলেন কেন? কি হয়েছে?
এত নুন কেন ছোট বউ তোমার খাবারে? এ হে হে, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে নুনে মুখটা পুড়ে গেল আমার রে। হ্যাঁ, তার মানে দিদি সঠিক বলছিল, এই দিকের কড়াইটা আমার ছিল না। জানিয়ে এখন আমার অভিনয় করতে হবে জলদি জলদি। কি কি বললে? আমার খাবার নুনে পোড়া? কই, আমি তোমাকে দেওয়ার আগেও তো চেখে নিয়েছিলাম, এত নুনে পোড়া তো ছিল না, কত টেস্টি ছিল। নিশ্চয়ই বড় দিদি আমার রান্নায় নুন মিশিয়ে দিয়েছে, আমি ভালো রাঁধবো দেখে হিংসা করে এই কাজ করেছে। ছোট, তুই এ কি বলছিস? আমি তো পুরা সময় তোর সামনেই ছিলাম, আমি কখন এইসব করব? বল বল তুই আমায়। সরলা, এক্কেবারে চুপ করে যাও, আর ভালো মানুষই করো না। খাবারের মধ্যে এরকম বেশি নুন এটা মোটেও স্বাভাবিক কিছু নয়। অবশ্যই এই খাবারে তুমিই কোনো ঝামেলা করেছো। আমার ছোট বউ কোনোদিনই মিথ্যা বলবে না। ছি, আমার তোমাকে ঘেন্না লাগছে। হে ঈশ্বর, তুমি আমায় কত সুন্দর করে বানিয়েছো। কত ভালো হতো যদি আমি আমার বাবার একমাত্র সুন্দরী মেয়ে থাকতাম। তা না, তার সাথে তুমি আমার ওই মুখপুরি বোনটাকেও আমার মতোই দেখতে বানিয়েছো। কত চেষ্টা করেও ওকে আমার স্বামীর সামনে খারাপ বানিয়ে বাড়ি থেকে তাড়াতে পারছি না। না, এবার আমাকে এমন কিছু ভাবতে হবে জানি স্বামী ওকে ঘাড়ে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাত্রেবেলা কুটিলা চুপে চুপে বড় বউয়ের ঘরে এসে খাটের নিচে একটি গহনার বাক্স রেখে দেয়। স্বামী, ও স্বামী, আমার সর্বনাশ হয়ে গেল রে, কত শখের গহনাগুলো পাচ্ছি না। গ্রামের মধ্যে চোর ডাকাত আছে, ওরা কোনো ফাঁক বুঝে তোমার গহনা হয়তো বা নিয়ে গেছে। তুমি কেঁদো না বউ, আমি আবার এনে দেব। আরে তুমি এইসব কি বলছো? কাল রাত্রেবেলাও তো আমি গহনাগুলো দেখেছিলাম, এই সকালের মধ্যেই গায়েব হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে ঘরের কোনো চোরের কাজ এটা। বুঝেছো কি বলেছি? কি বলছো বউ? ঘরের কে তোমার গহনা চুরি করবে? তেমন কাউকেই তো আমি দেখতে পাচ্ছি না। তোমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে বউ, বুঝেছো? ঘরের মধ্যে কাউকে চোর হিসাবে দেখতে পাবেন কি করে? চোখের মধ্যে তো সরিষা ফুল গুজে রেখেছেন। বড় দিদি আমার গহনা চুরি করেছে। আমার মনটা বারবার বলছে, বিশ্বাস না হলে ওর ঘরে গিয়ে চলো দেখবো, চলো। বউ, এবার একটু বেশি বলে ফেলছো না? বড় বউ আর যাই হোক, চোর আমার মনে হয় না। তাছাড়া তুমি তার ছোট বোন। ছোট বোন না চাই, ও কোনোদিন আমায় ছোট বোনের চোখে দেখেইনি। ও সবসময় আমার হিংসা করে। যাকে ওর ঘরে গিয়ে চলো না, ওখানে দেখি যদি গহনাটা পাই তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এরপর চাষি আর ছোট বউ বড় বউয়ের ঘরের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে চাষি দেখতে পায় বড় বউয়ের খাটের নিচে সেই গহনার বাক্স। হ্যাঁ ছোট বউ, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি তো ঠিকই বলছিলে। এখন বিশ্বাস হয়েছে তো ছোট বউয়ের কথা? সব সময় তো ওর মুখোশটা দেখে সব ভুলে যান, আসলে ও একটা শয়তানি। এই বড় বউ, বড় বউ! ডাক শুনে বড় বউ সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যায়। এ কি স্বামী, এ কি ছোট, তোমরা হঠাৎ আমার ঘরে? কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা তো হবে, যেই ঘরে এরকম মুখোশধারী চোর লুকিয়ে থাকে সেই ঘরে সমস্যা হবে না? তোমার গয়না লাগতো আমায় বলতে, তাই বলে নিজের ছোট বোনের গহনা? ছি 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 ছি! এ কি স্বামী, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছেটা কি ছোট, বল আমায়। দিদি, তুই ধরা পড়ে গেছিস, আর ন্যাকামি করিস না। তোরই মুখোশটা না আমার স্বামীর সামনে আমি ধরিয়ে দিয়েছি হাতে না হাতে। আমার স্বর্ণ চুরি করে রেহাই পাবি ভেবেছিলি? ছোট, মুখ সামলে কথা বল। আজই বোন, তুই আমায় অপমান করে এসেছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ এই চুরির বোঝা আমি কোনো মতেই মানবো না, বুঝছিস? এই বড় বউ, একে তো অন্যায় করেছো, এখন আবার আমার আদরের ছোট বউয়ের মুখে মুখে কথা বলছো। তোমার মতো বউ আমার আর দরকার নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। এ কি রে বাবা, সকাল সকাল বড় বৌমার ঘর থেকে এত চেঁচামেচি কিসের দেখি তো? আরে বাবা সুরেশ, কি হয়েছে? বড় বৌমা কাঁদছে কেন? হ্যাঁ, কি আর হওয়া বাকি আছে মা? তোমারই আদরের বড় বৌমা শেষে কিনা আমার ছোট বউয়ের গহনা চুরি করে ধরা খেয়েছে। কি বলিস কি এইসব? চোর, তাও আবার বড় বৌমা? কশির কালেও না। তোর কোথাও একটা ভুল হচ্ছে বাবা সুরেশ। বড় বৌমা কোনোদিনই চুরি করতে পারে না, তাও আবার নিজের ছোট বোন? না 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 বাবা।
মা, আপনি যে সবসময় অন্ধভাবে বড় দিদির পক্ষ নেন এ আর নতুন কি, কিন্তু সত্যটা আমরা নিজের চোখে দেখেছি, বুঝেছেন আপনি? মা, তোমাকে তোমার ছেলে সত্যটা বলার পরেও তুমি শুধুমাত্র এই চোরের পক্ষই নিয়ে যাচ্ছ, এটা কিন্তু আমি মানবো না মা। বড় বউ, নেকা কান্না বাদ দাও, বাড়ি থেকে বের হয়ে যাও তুমি। তোমার মতো চোরকে এই বাড়িতে রাখা নিরাপদ নয়। সুরেশ বাবা, তোকে এত কষ্ট করে লালন পালন করেছি, আর আজ সেই কিনা তুই তোর মায়ের কথা বিশ্বাস করছিস না? বড় বৌমা চোর না, তারপরেও যদি তুই ওকে চোর সাব্যস্ত করে বাড়ি থেকে বের করেই দেস, আমি ওই বাড়িতে থাকবো না, এই বলে দিলাম তোকে। বুঝেছিস কি বলেছি? হ্যাঁ, ঠিক আছে মা, একটা চোরকে বাড়ি থেকে বের করে দিলে তোমার যেহেতু এত জ্বালা ধরছে, তাহলে তুমিও তার সাথে বের হয়ে যাও, আমার আর কিছু করার নেই। বুঝেছো কি বলেছি? এরপর বিমলা দেবী আর বড় বউ বাড়ি থেকে চলে যায়। গ্রামের একটি ছোট্ট কুটিরে তারা থাকতে শুরু করে। মা, ওরা আমায় বকাবাধ্য করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল, আমি কোনো মতে জীবন চালিয়ে নিতাম, আপনি আমার জন্য কেন এসে গেলেন মা? বিয়ে করে বাড়িতে আসার পর থেকে তুই আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছিস, আর আজ কিনা নিজের মেয়ের বিপদে আমি তাকে একা ছেড়ে দিব, তাই তোর সাথে এসেছি মা। মা, এখন আমরা কিভাবে থাকবো মা? আমাদের কাছে তো কোনোই টাকা পয়সা নেই, আমরা কি খেয়ে বাঁচবো এই কদিন মা? তুই কান্না করিস না বৌমা, আমার কাছে জমানো কিছু টাকা আছে, ওগুলো দিয়ে আপাতত আমরা মা বেটি চলে যাব, এরপরে আমরা একটা কাজ না হয় খুঁজে নিব। এভাবেই পার হতে থাকে বেশ কিছুদিন। এদিক দিয়ে চাষি সুরেশ তার ছোট বউকে নিয়ে বেশ আরাম আয়েসে জীবন পার করছিল। অন্যদিকে সুরেশের মা আর বড় বউ লোকের বাড়ি কাজকর্ম করে অনেক কষ্টে দিনকাল পার করছিল। ঠিকমতো খাবার খেতে না পারার কারণে ধীরে ধীরে বিমলা দেবী ভীষণ অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, যা দেখে বড় বউয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। হে ঈশ্বর, মা তো কত অসুস্থ হয়ে গেছে, মাকে যে চিকিৎসা করাবো সেই টাকাও আমার কাছে নেই, ভালো কিছু যে খেতে দিব সেই খাবার কেনার টাকাটাও নেই। যাই, ঘাটের পাড় থেকে একটু পানি এনে মার গাটা মুছিয়ে দিই, জ্বরে যে গাটা পুড়ে যাচ্ছে। এরপর সরলা পুকুর পাড়ে পানি আনতে যায়। পানি ভরতে গিয়ে সরলা একটি সুন্দর কলসি ঝকমক করতে দেখে, যা দেখে সে অবাক হয়ে বলতে থাকে, আরে আরে, এত সুন্দর একটা কলস এই ঘাটের পাড়ে কে ফেলে রেখে গেল? যাকগে, আমার কলসিটা অনেক পুরাতন হয়ে গেছিল, ফুটো দিয়ে পানি পড়তো, এই কলসিটাই এখন থেকে আমি ব্যবহার করব, এটা দিয়ে পানি নিয়ে যাই। এরপর সরলা সেই নতুন কলসিতে পানি ভরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে সেই কলসির থেকে পানি নিয়ে সরলা তার শাশুড়ির গা মুছিয়ে দিতে থাকে। সঙ্গে সঙ্গে সরলার শাশুড়ি সুস্থ হয়ে বসে যায়, যা দেখে সরলা অবাক। মা, ও মা, আপনাকে এত সুস্থ দেখাচ্ছে কেন হঠাৎ করে? আপনি কি ঠিক হয়ে গেছেন? হ্যাঁ রে বৌমা, আমি তো আবার আগের মতো সুস্থ বোধ করছি, আমি তো ভুলেও ভাবিনি আমি এত জলদি সুস্থ হয়ে যাব। তার মানে এই কলস কোনো সাধারণ কলস নয়, এ এক জাদুকরি মহাশক্তিমান কলস। হ্যাঁ বৌমা, তুই ঠিক বলেছিস, বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। দেখি, কলস যদি আমাকে সুস্থ করতে পারে, নিশ্চয়ই আমাদের ক্ষুধাও মেটাতে পারবে। বলে দেখি, হে কলস, আমাদের কিছু খেতে দাও বাপু, ক্ষুধায় মরে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাদু কলস আলোতে ঝকমক করতে থাকে, আর চোখের পলকে থালা ভর্তি খাবার হাজির করে, যা দেখে শাশুড়ি বউ অবাক হয়ে যায়। বেশ কিছুদিন পর চাষি অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, সে আর কাজ করতে যেতে পারে না। দীর্ঘদিন কাজে না যাওয়ার কারণে সুরেশের সংসারে ভীষণ অভাব দেখা দেয়, ঘরের সমস্ত খাবার ফুরিয়ে গেছিল। হে বিধাতা, তুমি আমায় কোন পাপের ফল দিচ্ছ? স্বামী অসুস্থ, ঘরে পড়ে আছে, ঘরে অভাব, খাবার দাবার কিচ্ছু নেই। এদিক দিয়ে সমস্ত কাজকর্ম করতে করতে কোমরটা ব্যথা হয়ে গেল। বড় দিদি আর শাশুড়িটাকে বিদায় করার পর থেকে খেটেই মরছি। আর অন্যদিকে বড় বউ সরলা এবং তার শাশুড়ি জাদুকলসির মাধ্যমে বেশ সুখে শান্তিতেই দিনকাল পার করছিল। তাদের সংসারে আর কোনোই অভাব ছিল না।
একদিন সকালে হঠাৎ সরলার বাড়িতে প্রতিবেশী সুনয়না তার ছোট্ট ছেলে রাজুকে নিয়ে হাজির হয়। আরে সুনয়না দিদি, তুমি সকাল সকাল না জানিয়ে এই গরিবের বাড়িতে হঠাৎ? আরে ছোট্ট রাজু যে কত বড় হয়ে গেছে, কেমন আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি মাসিমা। হ্যাঁ রে সরলা, শোন না, বেশ তাড়াহুড়ার মধ্যেই তোর বাড়িতে এলাম। শুনলাম তোর স্বামী সুরেশ নাকি ভীষণ অসুস্থতায় বিছানায় পড়ে গেছে, অবস্থা বেশি একটা ভালো না। রাগ অভিমান ভেঙে তুই একটু তোর স্বামীকে দেখতে যাস কেমন? সঙ্গে সঙ্গে সরলা তার শাশুড়ির কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে আর অঝরে কাঁদতে থাকে স্বামীর জন্য। এ কি বৌমা, আমার সুরেশের শরীর খারাপ, চল চল জলদি জাদু কলস নিয়ে সাহায্য করি গা আমার ছেলেকে। কিন্তু মা, ওরা তো আপনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তারপরেও আপনি যাবেন? আমি একাই যাই না হয়? হ্যাঁ মা। তুই কি বলছিস সরলা বৌমা? আমার কলিজার ধন অসুস্থ হয়ে গেছে, কি অপমান করেছে না করেছে সেগুলো ওর আমার মাথায় নেই বৌমা। আমি ওর আসল মা না হতে পারি, কিন্তু ওকে আমি নিজের ছেলের চেয়েও বেশি ভালোবেসেছি। এবার চল। এরপর বড় বউ এবং তার শাশুড়ি জাদু কলস নিয়ে জলদি সুরেশের বাড়িতে গিয়ে সুরেশের গায়ে সেই কলসের পানি ঢেলে দিতে থাকে। সঙ্গে সঙ্গে সুরেশ আবার আগের মতো সুস্থ হয়ে যায়। এরপর সুরেশ তার ভুল বুঝতে পারে। মা, বড় বউ, তোমরা আমায় ক্ষমা করে দিও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, আর আজ আমার খারাপ সময় তোমরা ছুটে এসে আমায় ঠিক করে দিলে। বড় বউ, তুমি কম শিক্ষিতা ছিলে বলে আমি কোনো দিন তোমায় মূল্য দেইনি, আমায় তুমি ক্ষমা করে দাও বড় বউ। হ্যাঁ গো দিদি, তুই আমায় ক্ষমা করে দিস। তোকে আমি বড় দিদি হিসাবে কোনোদিনই সম্মান করিনি, আর আজ তুই কিনা আমার স্বামীর বিপদে তার জীবনটা রক্ষা করেছিস। আমার ভুলের কারণেই তোকে এই বাড়ি ছাড়তে হয়েছে, আমায় ক্ষমা করে দে বোন আমার। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এতেই আমি খুশি রে ছোট। আর স্বামীর বিপদে স্ত্রী আগে আসবে এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ রে বাবা সুরেশ, যদিও আমি তোর আসল মা না, তারপরেও তোকে লালন পালন করেছি, সেই হিসাবে তোকে একটা কথা বলি, কোনোদিন কোনো মানুষকে তার বাহ্যিক সৌন্দর্য আর শিক্ষাগত যোগ্যতার কারণে মূল্য দিবি না, মানুষকে মূল্য দিবি তার মনের সৌন্দর্য দেখে। এরপর থেকে চাষি সুরেশ তার মা আর দুই বউকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে। দুই বউকে সে সমানভাবেই ভালোবাসতো, আর ছোট বউ কুটিলাও তার বড় বোনের সাথে আর হিংসে করতো না।